আল্লাহ হয়তো আমাদের দিকে আর চাইলো না। ডাক্তার বলে নর্মাল আশা করলে বাচ্চা কিংবা মায়ের রিস্ক আছে। সিজার করলে আমরা চেষ্টা করে দেখব দুইজনকে কিভাবে রাখা যায়। তখন আমার শাশুড়ি ডাক্তারের পায়ে ধরে কান্না করে বলে, বাবা আমার এই দুনিয়ায় কেউই নাই, তোমরা আমার সর্বহারা কইরো না বাবা, তোমরা সিজারেই নাও, দরকার হলে বাবা আমি হাসপাতালে 5 বছর আয়ের কাজ করে শোধ করাম বাবা। পাষাণ ডাক্তার মুখের উপর বলে দিল, এখানে কারো উপরে দয়ার কাজ হয় না, আমাদেরও সংসার টাকা জমা করেন তাহলে রোগী ধরবো। মা হাত পায়ে ধরে বলে, বাবা আপনার যেভাবে ভালো হয় সেভাবে করেন, আমি আজকের মধ্যে টাকা জমা দিব। গ্রামে গিয়ে শেষ সম্বলটুকু লাগিয়ে 65,000 টাকা আনলেন। ছোট একটা বাড়ি বন্ধক রেখে টাকাটা আনতে আনতে বেশ কিছু সময় লেগে গেল, প্রায় শেষ বেলায়। মা এসে দেখে আমি হাসপাতালের বারান্দায় বসে বসে মা মা বলে কান্না করতেছি। টাকা জমা দেওয়ার পরপরই আমার ইউনিটে নেওয়া হলো, আর ওনারা বললো যে উনি মনে হয় আগে একবার আগুনে পুড়ে গিয়েছিল। তখন ওনার নাড়গুলি কালচে দাগ লেগে গিয়েছিল, আর সেই নাড়ের সাথে প্যাচ লেগে বাচ্চা মারা যায় পেটেই, যার জন্য ওনার প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আমার শাশুড়ি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। পাশের ইউনিটের দুজন মহিলা মাকে তুলে মাথায় তেল পানি দিয়ে একটু সুস্থ করলে আমার কাছে যেতে চায়। আমার জ্ঞান ফিরলে মায়ের কান্নার শব্দ শুনে আমিও চিৎকার দিলাম মা বলে। তখন দুজন জড়িয়ে ধরে অনেক কান্নার পর বাড়িতে যাওয়ার পালা। মায়ের কোলে তারা আমার ছোট্ট বাচ্চাকে তুলে দিল। জানি না কেন জানি চেহারা ও সারা শরীর নীলচে হয়ে গিয়েছিল। মায়ের কোলে আমার ছেলের মৃত শরীরটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে অভাগা আমি। পেটে সেলাইয়ের জন্য জোর গলায় কাঁদতেও পারছি না। যাই হোক, হাসপাতালে সকল বিল মিটিয়ে দেওয়ার পর মায়ের কাছে অবশিষ্ট যা ছিল তা দিয়ে আমার ছেলের দাফন করে হাসপাতালের পাশেই 700 টাকা দিয়ে তাকে মাটি চাপা দেওয়া হয়। কষ্টের আর সীমা নেই আমার এই জীবনে। কান্না কাটিয়ে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর মা বলে, বাড়িটা বন্ধক রেখে টাকা এনেছিলাম সেটা তো আর ছোটানো সম্ভব না, সেটার আশা ছেড়ে দিয়েছি মা। এখন আমি আর তুমি কয়টা খেয়ে বাঁচতে পারলেই হয়। এদিকে আমার সেলাই না শুকাতে বাসা থেকেও নামতে পারছি না। নিজের মাও এইটুকু করে না। আমার শাশুড়ি আমার জন্য যা করেছিল, 2টা ভাত জোগানোর জন্য মা প্রায় 2.5 মাস মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করেছিল। এই বয়সে বাসায় বাসায় গিয়ে কাজ করাটা কত কষ্টে সেটা আমি বুঝেছিলাম। আমি যখন সুস্থ হয়ে উঠি তখন মাকে বললাম, মা আপনার আর যেতে হবে না, এখন থেকে আমিই কাজে যাব। মা আমায় কাজে যেতে দিতে চাইলো না। আমি অনেক জোর করে বের হলাম। এভাবে প্রায় 3-4 মাস বাসায় বাসায় গিয়ে কাজ করতে হয়েছিল আমায় 2 মুঠো ভাতের জন্য। পরে একদিন হঠাৎ চিন্তা করলাম যে ফাহিমের মহাজনের সাথে একবার দেখা করি আমি আর মা গিয়ে। তখন ফাহিমের অফিসে গিয়ে সবটা বললাম যে স্যার ঠিক এমনই হয়েছিল আমাদের সাথে। এখন আপনার যদি দয়া হয় তাহলে আমায় যে কোনো ছোটোখাটো একটা কাজ হলেও দেন, যাতে আমি আর মা কোনো রকমে জীবনটা কাটাতে পারি। বলার পরপরই স্যার আমায় একটা সুতা কোম্পানিতে একজন কর্মচারী হিসেবে যোগ করে দেয়। মাস শেষে প্রায় 8-10 হাজারে আমি আর মা খেয়ে দিয়ে দিন কাটাচ্ছি। তবে মা কিছুদিন পরপরই বলে, মা তোমার এইটুকু জীবন আমার সাথে থেকে নষ্ট না করে তোমার ভবিষ্যতে চিন্তা করো, বিয়ে করো, আবার সংসার করো। তখন আবারও মাকে জড়িয়ে কান্না করে বললাম, আল্লাহ আমার নিজের মাকে কেড়ে নিয়ে হয়তো আপনাকেই পাঠিয়েছেন মা, আপনি আমার জন্য কম কিছু করেননি মা। আমি জীবন থাকতে কখনো আপনাকে ছেড়ে অন্য কোথাও বিয়ের কথা চিন্তাও করব না। আমার জীবন আর বিয়ে লাগবে না, আপনি আর আমিই কাটিয়ে দিতে পারবো বাকিটা কাল। আল্লাহর রহমতে এখনও আছি আমি আর মা দুইজনে একসাথে। যদি কখনো আমার জীবনে আবার কিছু ঘটে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। মা চিৎকার দিয়ে বলছে, আমার মেয়েটা কেমন জানি করতেছে, তোমরা কে কোথায় আসো সবাই এসো। মায়ের প্রতিটি কথা কানে যাচ্ছে, কিছু যে বলবো সেই শক্তি নেই আমার। ভাবি আশেপাশের সবাই আসলো, কিছুক্ষণ পরে কথা বলতে পারলাম। বড় শুনে তাড়াতাড়ি বাসায় আসলো। ততক্ষণে আমি কাউকে কিছু বললাম না, শুধু চোখের পানি পড়ছে আর হাত পা কাঁপছে। ভাই অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, একা ইনকাম করে, আর বিয়েতেও অনেক খরচ হয়েছে। এরপর এমন কিছু শুনলে ভাই আমার মা সবাই মরে যাবে। আমি খুব আদরের, এই ব্যাপারগুলো কেউ মেনে নিতেই পারবে না। রাতে বর বলল, কি ব্যাপার, হঠাৎ করে কি হলো তোমার? সকালেও তো সব ঠিক ছিল। আমি কথা না বলে অন্যদিকে ফিরে শুয়ে আছি। আমার মাথায় হাত দিচ্ছে, তখন আরো বেশি ঘৃণা হচ্ছিল। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গেলাম। রাত 2টা-3টা হবে, তখন দেখি বর পাশে নাই। আমি উঠে টর্চ নিয়ে বাহিরে গেলাম। বাহিরে গিয়ে দেখি পুকুর ঘাটে কথা বলার সাউন্ড আসতেছে। কাছে গেলাম, শব্দ নাই, হয়তো ফোনে কথা বলতেছিল। কিন্তু আমাকে দেখে ফোন কেটে দিছে। সেদিনের মতো সব গেল। আমিও মান সম্মানের ভয়ে মুখ খুললাম না। কত বোকা ছিলাম, নিজের কথা চিন্তা না করে অন্যের মান সম্মানের কথা চিন্তা করেছি ভাবিকে ভাইয়া মেরে ফেলবে, মানুষ খারাপ ভাববে, ছেলে মানুষ হয়তো এমন কিছু করার অধিকার আছে, তাই করেছে, সব ঠিক হয়ে যাবে। দিন যত যায় তাদের লীলা খেলা ততই সবার নজরে আসতেছে, কিন্তু কেউ তেমন ভাবে মুখ ফুটে বলছে না। এর মাঝে ভাবি বাপের বাড়ি যাবে, তো মা বলছে আমার ছোট ভাই তাকে দিতে যাবে, কিন্তু ভাবি কিছুতেই মানছেন না, তিনি একাই যাবেন। আর আমাদের গ্রামের নিয়ম, বউয়েরা বাপের বাড়ি একা যায় না, শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি থেকে কেউ নিয়ে যায়। বরাবর ছোট ভাই যেত, কিন্তু ওকে নিল না সাথে। এদিকে সারাদিন বরের কোনো খোঁজ নাই। ফোন দিলাম, বলে মিটিং আছে, রাত হবে বাসায় যেতে। আমার মন মানছে না। ঠিক বুঝতে পেরেছি ভাবির সাথে আছেন তিনি।
ছোট ভাইকে স্কুলে পাঠালাম সন্ধ্যার একটু আগে, যেহেতু স্কুল আমাদের বাড়ির কাছেই। ভাই এসে বলল, আপু আজ নাকি দুলাভাই স্কুলে যায়নি, ছুটি নিয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়লো। প্রেগনেন্সির টাইমে এত পেইন আর নিতে পারছিলাম না। দিন দিন প্রেশার বাড়ছে।